সালাউদ্দিন সাহেবের যে কথা আমি গতকাল সংসদে শুনেছি, আমিও নিজেও আশ্চর্য হয়েছি যে নির্বাচনের কারণে তিনি সবকিছু আপোষ করেছেন। তিনি এমনটা বলেছেন, আমরা উদ্বিগ্ন যে যেইভাবে সংস্কার চলছে এভাবে চলতে থাকলে হয়তো নির্বাচন হবে না। নির্বাচনের কারণে তাদের মনে যা ছিল তা প্রকাশ না করেই কিন্তু তারা সেই ঐক্যমত কমিশনের সকল কিছু ঐক্যমত পোষণ করা জুলাই সনদে সাইন করেছে। আমি মনে করি রাজনৈতিকভাবে এটাও একটা দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আমাদের বাংলাদেশ পরবর্তী যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে আমাদের সবকিছু আমরা একটা ক্যাম্পাস নির্মাণ করা, যেখানে অস্ত্রের জঞ্জনানি থাকবে না, কৃষি উদ্যোগ থাকবে না, রামদাহ ডিস্ট্রিক্ট থাকবে না, যেখানে শিক্ষার্থীরা বইয়ের খসখসনি শব্দ বিপরীতে করবে। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে গত কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রবেলামী ছাত্র শিবিরের মধ্যে যে নৃশংস সংঘর্ষ ঘটেছে, যেখানে আমরা আবারও সেই ছাত্রলীগের সম্পর্ক স্টাইলে রামদাহ ডিস্ট্রিক্ট বা কিস হাতে আরেকজনের গোড়ালি কেটে নেওয়া বা কারো মাথা কেটে দেওয়া। পরবর্তীতে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আমরা দেখতে পেয়েছি নারে তাকবীর আল্লাহু আকবার বলে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ধাওয়া দেওয়া। আমরা আগে দেখতে পেতাম আমাদের উপর জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাত্রলীগের সন্দেশে হামলা করতো, তারই ধারাবাহিকতা বা তাকেই টেনে নিয়ে ছাত্র শিবির আল্লাহু আকবার বলে ছাত্রদের উপর হামলা করছে। এবং তার ধারাবাহিকতার সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানায় আমরা দেখতে পেয়েছি ডাকসু নির্বাচিত দুজন প্রতিনিধির উপর ছাত্রদলের নেতৃত্বে একটা মব করে তাদেরকে হামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদলের কোনো নেতাকর্মীরা যদি নিজের হাতে আইন করে নিতে চায় তাহলে তারা কারার হতে হবে, তারা পুলিশের চাকরি করুন বা তার অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করে। কিন্তু দেশে আইন প্রচলিত থাকা অবস্থায় থানার ভিতরে যদি একজন দুজন নির্বাচিত প্রতিনিধিকে হামলা করা, তাদেরকে আহত করা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়। আরও বন্তর বিষয় হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সকল শ্রেণী পেশার মানুষকে মূল্যায়ন করলেও একদম নির্ভীক মানুষ যারা আমাদের সবসময় আমাদের কথা তুলে ধরে সেই সকল সাংবাদিকদেরকে আমরা তুলে ধরি না। এই অভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন, সেই সাংবাদিকদেরকে আপনার মূল্যায়ন করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 10 জন সাংবাদিক নেতা আহত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বিচার দেখি নাই। আমরা ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষা সৃষ্ট পরিবেশ এবং ক্যাম্পাসে শিক্ষা সৃষ্ট করে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা কলম মিছিল করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা এমন একটা ক্যাম্পাস নির্মাণ করতে চাই যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরিবেশে পড়াশোনা করতে পারবে, যেখানে তার যেই রাজনৈতিক চিন্তা ভাবনা আছে সেই আদর্শ তারা বাস্তবায়ন করতে পারবে। দ্বিতীয়ত আপনি যেটা বলেন যে একই কথাটা বলেছেন যে সালাউদ্দিন আহমেদকে মুনাফিকি বলা, কারণ আমরা অভ্যুত্থান পরবর্তীতে চেয়েছিলাম বাক স্বাধীনতা, কিন্তু এখন পর্যন্ত আমরা বাক স্বাধীনতার নামে মানে চরিত্র হননের যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাহিমা রহমানকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্ট আমরা শেয়ার করতে দেখতে গেছি। হয়তো এখানে ডাকসুর কেউ জড়িত না, কিন্তু একজন এখানে জড়িত ছিল, যার কপালে শহীদ ওসমান হাদির ছবি দেওয়া। এই যে শহীদ ওসমান হাদির ছবি দিয়ে নোংরা কমেন্ট করা, দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়ে নোংরা কমেন্ট করা, বা শিবিরের নেতৃবৃন্দের সাথে ছবি থাকা প্রোফাইল থেকে নোংরা কমেন্ট করা, অস্তাব্য ভাষায় গালিগালাজ করা, এইটাই মান কিন্তু বাক স্বাধীনতা হতে পারে। এইরকম বাক স্বাধীনতা করা মানে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করা, একটা প্রেক্ষাপট তৈরি করা, যেই প্রেক্ষাপটের কারণে কিন্তু রাজনীতিতে একটা সংঘর্ষমূলক পরিবেশ তৈরি হয়। সালাউদ্দিন সাহেবের যে কথা আমি গতকাল সংসদে শুনেছি, আমিও নিজেও আশ্চর্য হয়েছি যে নির্বাচনের কারণে তিনি সবকিছু আপোষ করেছেন। তিনি এমনটা বলেছেন, আমরা উদ্বিগ্ন যে যেইভাবে সংস্কার চলছে এভাবে চলতে থাকলে হয়তো নির্বাচন হবে না। নির্বাচনের কারণে তাদের মনে যা ছিল তা প্রকাশ না করেই কিন্তু তারা সেই ঐক্যমত কমিশনের সকল কিছু ঐক্যমত পোষণ করা জুলাই সনদে সাইন করেছে। আমি মনে করি রাজনৈতিকভাবে এটাও একটা দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ যে শুধুমাত্র অভ্যুত্থান কিন্তু ইলেকশনকে কেন্দ্র করা হয় নাই। আমাদের মেইন ফোকাস ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। এই বাংলাদেশের জনতারা যে পরিবেশ, যেখানে সংবিধানের একটা শ্রেণীকে একটা দ্বৈত দানব বানিয়েছে, যেই সংবিধানের বহাই দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, সেই সংবিধান যদি আমরা সংস্কার করতে না পারি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি, আমরা চেয়েছিলাম বিচার বিভাগ স্বাধীন হোক, সুপ্রিম কোর্টের ন্যায় সুপ্রিম কোর্ট সূচি করা 30টায় এটা হোক, কিন্তু সেই জায়গায় আমরা ঐক্যমত কমিশনে বিএনপি একমত হলেও পরবর্তীতে তাদের যে দ্বিমত পোষণ করা, কেন দ্বিমত পোষণ করেছে তারই মানে খোলামেলাকে আলোচনা গতকাল হয়েছে। আমি সালাউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই, তাদের যে মনে যা আছে সত্য প্রকাশ করার সাহসিন দেখিয়েছেন, যে এই সত্য প্রকাশ করে তাদেরকে ইলেকশনে যাওয়া উচিত ছিল। এই যে 2,000 অধিক মানুষ শহীদ হওয়া, আমরা শুনতে পাই যে বিএনপি মহাসচিব বলেছেন যেখানে 426 জন নেতাকর্মী বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে। ছাত্রদলে আমরা সবসময় ছাত্রদলকে
ধুলাই ব্রিজের ছাত্র সম্পদ হিসাবে উপস্থাপন করার চেষ্টা দেখতে পেয়েছে, কিন্তু এটি ছাত্রদলও কিন্তু শুনতে পেয়েছে প্রায় 146 জন নেতাকর্মী সরে দিয়েছে। এবং যারা এই অনলাইনে যারা অভ্যুত্থানের সামনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা ধুলাই ব্রিজ কেন বানাবে? সেক্ষেত্রে বিএনপি সবসময় কেন যেন একটা 6-9 একটা প্ল্যানিং তারা করে আসছে যে সংস্কারকে তারা করতে চায় তাদের মতো করে। এই তাদের মতো করে করলে তো শেখ হাসিনা পতন হতো 2028 সালে, কিছু মানুষ ইলেকশন ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করতো। সেই ক্ষেত্রে গতকালের কথা আমি দেখতে মহম্মত হয়েছি যে মুনাফিকি বলতে আমি নারাজ, কারণ মুনাফিকি তারাই। আমি বিশেষ করে এই এবি জোগাড় বা সাবজেক্টিভ ইসলামী জামাত ইসলাম নেস্টিং তারাই কিন্তু তাদের কথার সাথে কাজে নিয়ে যায় না। মানে আমরা সালাউদ্দিন সাহেবের এই অবস্থানকে নিন্দা জানাই যে তাদের মনে যে ছিল ক্ষমতার লালসা ছিল, ক্ষমতা লিপ্ত হওয়ার কারণেই তারা বিচার সংস্থার থেকে দূরে সরে শুধু নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে তারা নির্বাচনে বসেছে। দেখেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখছি যে শেখ হাসিনাকে একটা মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে, আরও যে 2000 মামলা হয়েছে, এতগুলো মামলায় কোন একটা মামলায় রায় কি প্রতিদিন আছে? আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই, অনুরোধ করবো যে শেখ হাসিনার সাথে যে সকল দৈত্য দানব 2000 মানুষকে হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা, তাদের বিচার প্রক্রিয়া যেন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করেছে তার চেয়েও বেশি গতিতে যেন সেই কাজগুলো বিচার কাজগুলো সম্পন্ন করে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন
আমিরুল মমিনিন মানিক তিনি অন্যতম। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।